বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি আজকে এই ৪৯তম বিসিএস এর স্পেশালে পদার্থবিজ্ঞানের ডেমো ক্লাস নম্বর 2 আমি কিভাবে আমার পেইড ব্যাচে ক্লাস নিব সে সম্পর্কে কিছু ডেমো ক্লাস আজকে নেওয়ার চেষ্টা করব। প্রথম আমি একটা ক্লাস নিয়েছিলাম অল্প সময়ের জন্য, আজকেও একটু নিব। আজকে অবশ্য বেসিক্যালি অনার্সের লেভেলের যে প্রশ্নগুলো আমাদের ক পার্টে মানে ক বিভাগে পার্ট নম্বর 1 এ মেকানিক্সের প্রপার্টি অফ ম্যাটারের যে ভিসকোসিটি সান্দ্রতা সম্পর্কে যে অনার্স লেভেলে যে প্রশ্নগুলো হবে সে সম্পর্কে আমি আজকে আলোচনা করব। আজকে সাধারণত আমরা জানি যে এবার ৪৯তম বিসিএস এর ১০০ নম্বরে যে ফিজিক্স থাকবে এমসিকিউ সিস্টেম, কিন্তু এর ভিতরে বেশিরভাগই ইন্টারমিডিয়েট এর সিলেবাস, কিন্তু কিছু কিছু সিলেবাস আছে যা অনার্সের লেভেলে আমরা পড়াশোনা করেছিলাম ফার্স্ট ইয়ারে অথবা সেকেন্ড ইয়ারে, এইখানে কিছু অংশ আছে। আচ্ছা, আমরা তাহলে শুরু করে দেই। এখানে প্রথম যে আছে সান্দ্রতা, আমরা সান্দ্রতা ইন্টারমিডিয়েট সম্পর্কে পড়ছি, এ সম্পর্কে তেমন কিছু বলার নেই, তাও একটু আমরা আলোচনা করি যে সান্দ্রতা হলো যে ধর্মের দরুন পরিবাহীর তার অভ্যন্তরে বিভিন্ন আপেক্ষিক স্তরে বাধাপ্রাপ্ত হয় অর্থাৎ বেগের রোধ করার চেষ্টা করে তাকে বলা হয় পরিবাহী সান্দ্রতা। সান্দ্রতা হচ্ছে যে ধর্মের ফলে তরলের বিভিন্ন স্তরে আপেক্ষিক বেগ বাধাপ্রাপ্ত হয়। তার মানে কোনো একটা বস্তু তরলের ভিতর দিয়ে চলতে থাকলে সেই বস্তুটি যে বাধাপ্রাপ্ত হয়, সেই বাধাপ্রাপ্ত যে ধর্ম সেটাই হচ্ছে তার সেই পরিবাহীর সান্দ্রতা। তাহলে বিভিন্ন পরিবাহী সান্দ্রতা বিভিন্ন হয়, যেমন দুধ, তেল, আলকাতরা সান্দ্রতা কিন্তু এক নয়। এদের মধ্যে আলকাতরা সান্দ্রতা সর্বাপেক্ষা বেশি, তারপর তেল সর্বাপেক্ষা কম হয় দুধের। যেমন এখানে একটা চার্ট দেওয়া যেতে পারে, আমরা যে একটা যে আলকাতরার যে সান্দ্রতা, আলকাতরার যে দেখেন তেল, দুধ, পানির সান্দ্রতা, তাহলে আলকাতরা সান্দ্রতা সবচেয়ে বেশি, তাহলে আলকাতরা হলো সবচেয়ে বেশি, তারপরে কার কম হলো তেলের, তারপরে কম হলো দুধের, তারপরে কম হলো পানির। আমরা এটা এই যে আমরা গিটার চিহ্ন দিয়েছি, তার মানে সবচেয়ে বেশি হলো আলকাতরার। এই যে আমরা সান্দ্রতার ব্যবহার আমাদের ইন্টারমিডিয়েট কিন্তু সব তেমন নেই, কিন্তু অনার্স লেভেলে যেহেতু আমাদের এই সিলেবাসটা, সুতরাং এখানে সান্দ্রতার ব্যবহার ভালোভাবে জানতে হবে যে সান্দ্রতার ব্যবহার কোথায় ব্যবহার করা যায়, কোথায় কোথায় আমাদের এই তরল পদার্থ বাধাপ্রাপ্ত দিচ্ছে কোনো একটা বস্তুকে। যেমন কি গতিশীল নৌকার ক্ষেত্রে, স্টিমার ক্ষেত্রে, লঞ্চ ক্ষেত্রে, জাহাজের পানির সান্দ্রতার জনিত বাধা লক্ষ্য করে এদের যন্ত্রের ডিজাইন করা হয়। মানে তরল পদার্থকে, যেহেতু পানি একটা তরল পদার্থ, একে যে গতি, নৌকার গতি, স্টিমার গতি, এগুলো গতিকে সান্দ্রতা জনিত যে বাধা, বাধা মানে এই সান্দ্র বল, এই সান্দ্র বলকে লক্ষ্য করে আমরা এগুলো তৈরি করা হয়, জাস্ট এটা ব্যবহার। তারপরে কি হলো গতিশীল বাস, যার কারণে এখানে সান্দ্রতা তরল পদার্থ হতে পারে আবার গ্যাসও হতে পারে, এই জন্য গতিশীল বাস, ট্রাক, বিভিন্ন মোটর গাড়ি, বিমানের বায়ুজনিত বাধার কারণে লক্ষ্য করলে সেগুলো নকশা বিবেচনা করা হয়। তারপরে কি মানবদেহের শিরা উপশিরা ধমনীর বৈদ্যুতিক রক্ত চলাচলের ক্ষেত্রে সান্দ্রতা ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে কি এর দেখেন এখানে কালি সান্দ্র ধর্মের উপর ভিত্তি করে ঝর্ণা, ঝর্ণা ধর্মের এক ধরনের কালি ব্যবহার করা হয় বা ঝর্ণা কলম ব্যবহার করা হয়, সেখানে সান্দ্রতা ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে আমরা এখানে আমাদের সিলেবাসে আছে, বিসিএস এর সিলেবাসে আছে হলো আহ ধারারেখা এবং বিক্ষিপ্ত প্রবাহ, ধারারেখা প্রবাহ এবং বিক্ষিপ্ত প্রবাহ। তাহলে কি হলো যে কোন একটা নলের মধ্য দিয়ে প্রবাহে যদি বিভিন্ন অণুগুলোর গতি সমান্তরাল থাকে, সমান্তরাল থাকলে সেভাবে যদি চলতে থাকে তবে সেই গতিকে বলা হচ্ছে শান্ত প্রবাহ। ধারা প্রবাহের বিভিন্ন বিন্দুতে তরল পদার্থর বেগ এবং অভিবেগ সমান থাকে। এখানে চিত্রটা, নিচের চিত্রটা দেখবেন যে সবগুলো সমান্তরাল ভাবে যাচ্ছে এবং বেগ হবে সমবেগ। আর এটা হলো বিক্ষিপ্ত অবস্থায়, অশান্ত অথবা
অশান্ত ধারা অথবা বিক্ষিপ্ত প্রবাহ। নলের ভিতর দিয়ে প্রবাহে চলার সময় বিভিন্ন অণুগুলোর গতি তার সমান্তরাল থাকে না এবং বেগ ভিন্ন হয়, তবে সেই গতিকে অশান্ত গতি বলা হয়। প্রবাহের বিভিন্ন বন্ধু তরল পদার্থের বেগ অভিমুখ সমান থাকে না এবং এই প্রবাহের ফলে ঘূর্ণিপাকের সৃষ্টি হয়। আমরা এটা মনে রাখবো আর কি। এখানে এখানে সান্দ্র বল, এটা ইন্টারমিডিয়েট সিলেবাস, এটা খুবই সহজ জিনিস, আমরা এই জিনিসটা করতে পারবো। আমি যেটা আলোচনা করতে চাচ্ছিলাম, তবে এখানে সান্দ্র বল কিন্তু দেখতে হবে যে সান্দ্র বলের মান এই যে প্রবাহের প্রকৃতি এবং তাপমাত্রার উপর নির্ভর করে। আচ্ছা, আর এখানে যে নিউটনের যে সূত্রটা ছিল এটা একটু বলি, যে এখানে হলো যে বল, যে প্রবাহী যে তার ভিতর দিয়ে যাবে, যে নলের ভিতর দিয়ে যে ক্ষেত্রফল, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের হচ্ছে প্রবাহী স্তরের ক্ষেত্রফল। প্রবাহী স্তর থাকবে, এই যে স্তরের একটা যে সেটা হলো ক্ষেত্রফল হলো এ, আর ডি ওয়াই বাই ডিটি হলো যে বেগের নতি, ডিভি বাই ডিওয়াই, ডিভি বাই ডিওয়াই। এই যে উপর দিকে যে আমাদের প্রস্থটা ডিওয়াই, আর ডিভি হচ্ছে এক স্তরে, এই স্তরে বেগ ভি, এই স্তরে বেগ হবে ভি প্লাস ডিভি। একটু এক স্তর থেকে আরেক স্তরে কিন্তু পার্থক্য থাকবে। এই যে ডিভি বা ডিওয়াই কে বলা হচ্ছে তাদের মধ্যকার বেগের নতি, সেটার সমানুপাতিক। তার মানে যে এখানে যে সমানুপাতিক একটা কনস্ট্যান্ট আছে, কোন কনস্ট্যান্টকে বলা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। এই সান্দ্রতা যে গুণাঙ্ক নির্দিষ্ট তাপমাত্রা দুটি স্তরের মধ্যে বেগের নতি একক রাখতে, এই যে আমাদের ক্ষেত্রফল যদি আমরা এক রাখি, এগুলো জাস্ট আমরা জানা জিনিসই, এই যে ক্ষেত্রফল যদি আমরা এক রাখি আর এই বেগের নতি যদি এক রাখা হয়, তাহলে এর সমান হবে ইটা। এই যে একক দুটি স্তরের মধ্যে আপেক্ষিক বেগ বজায় রাখতে, তো প্রবাহের প্রতি স্তরের ক্ষেত্রফল, একক ক্ষেত্রফল স্পর্শীয় যে বল প্রয়োজন হবে, তবে এটা কিন্তু স্পর্শীয় বল, তাকে বলা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্রতা গুণাঙ্কের এককটা আমাদের মনে রাখা লাগবে। একক হচ্ছে পিসার সেকেন্ড, মানে প্যাসকেল সেকেন্ড হতে পারে, অথবা কেজি মিটার পার সেকেন্ড হতে পারে, বা পয়েস। এর মাত্রা হলো এই যে এটা আমাদের এখানে যে সান্দ্র গুণাঙ্কের মাত্রা আমরা বের করবো, এখান থেকে বের করতে পারি এই সূত্র থেকে। আর এই সূত্র হলো যে n ইজিক্যাল টু কি হবে, n ইজিক্যাল টু f বাই a, আর এটা যদি নিচে যায় তাহলে হবে dy বাই dv, এরকম একটা সিস্টেম হবে। এখানে যদি আমরা যে বলের একক নিউটন, এটা হলো যে মিটার স্কয়ার, এটার মিটার, এটা হলো যে মিটার পার সেকেন্ড, এখানে যদি আমরা বসে দেই তখন আমাদের এটার মাত্রা এরকম বের হয়, বা এখানে মাত্রা বা একক এগুলো বের হবে। তাহলে 1 নিউটন সেকেন্ড, এই যে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, এক, কারণ এগুলো সবগুলোই কিন্তু সান্দ্রতা গুণাঙ্কর একক, এগুলো একটু মনে রাখবো। তবে এটা যদি আমরা মনে না থাকে, তবে এই সমীকরণটা মনে থাকলে হবে, কারণ এর বলের একক কি হবে নিউটন, নিচে হলো মিটার স্কয়ার, গুণন উপরে হলো এটাও মিটার, নিচে হলো এই যে মিটার পার সেকেন্ড। তাহলে এই মিটার কেটে যাবে, এটা উপরে গেলে, আর এটা হলো উল্টে উপরে যাবে, এটা উল্টে উপরে গেলে কি হবে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। এটা হিসাব করলে এরকম, এভাবে কিন্তু আমরা এককগুলো মনে রাখতে হবে। আর এই সান্দ্রতা গুণাঙ্ক হলো, সান্দ্রতা হলো যে বাধা আর কি, তরল বা গ্যাসের ক্ষেত্রে কোন একটা পদার্থ যে ঊর্ধ্বমুখী যে বল বা বল প্রয়োগ বাধা প্রদান করে, সেটা হচ্ছে তার সান্দ্রতা। এই তরলের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা কমে, আর গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা বাড়ে। তার মানে তরল পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা যদি আমরা বাড়াই, তাহলে ওটার বাধা যে দিবে সেটার ক্ষমতা কমে যাবে, আর গ্যাসের ক্ষেত্রে এটা বাড়ে। আচ্ছা, এখানে কিছু বাড়ার কারণও আছে। তরল পদার্থের জন্য তাপমাত্রা বাড়লে এই সান্দ্রতা গুণাঙ্ক কমে, কারণ তাপমাত্রা বাড়লে তরল পদার্থের অণুগুলো গতি বেড়ে যায় পরস্পরের সাথে, এই যে পরস্পরের সাথে কম সংযুক্ত হয়, মানে বন্ধনটা তাদের ভেঙে যায়, বা বলা যায় তাদের সমযোজী বন্ধনে দুর্বল হয়ে যায়, এবং অভ্যন্তরীণ ঘর্ষণ বা সান্দ্রতা কমে যায়, এবং ঠান্ডা নারিকেল তেল ঘন হয় কিন্তু গরম নারিকেল তেল পাতলা হয়। এখান থেকে বোঝা যাচ্ছে বাধা দানের ক্ষমতা কমে যায়, এটা মনে রাখবো আর কি।
আর গ্যাসের ক্ষেত্রে হবে সান্দ্রতা গুণাঙ্ক বাড়লে বাড়ে, কারণ গ্যাস অণুগুলো গতিশক্তি বেড়ে যায়, ফলে সংঘর্ষ বেড়ে যায় এবং সংঘর্ষ শক্তি বাড়ায়, এবং এটা হচ্ছে সমানুপাতিক। কার সমানুপাতিক? এটা গুরুত্বপূর্ণ, বর্গমূলের সমানুপাতিক। আর নিউটনের গতির সূত্র কার ক্ষেত্রে মেনে চলে? এগুলো কিন্তু ইন্টারমিডিয়েট বইয়ে নাই। ইন্টারমিডিয়েট চলে যে ক্ষেত্রে হলো যে এই যে নিউটনীয় ফ্লুইড, মানে যেগুলো নিউটনের মেনে চলে আর কি সূত্রটা, পানি, ইথানল, বাতাস। কোনগুলো মানে না? সাবান মানবে না, প্রসাধনী সামগ্রী, টুথপেস্ট, এর ধরনের মাখন, পনির, জ্যাম, মেয়োনিজ, স্যুপ, এই টাইপের যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু মানবে না। এগুলোর ক্ষেত্রে নিউটনের যে সান্দ্রতা জনিত যে সূত্র সেটা কিন্তু মানবে না। রক্ত নালা ছিলাম, রক্ত মানে কাশ এরকম জাতীয় বস্তুর ক্ষেত্রে, মধুর ক্ষেত্রে মারিয়ে গেলে কিন্তু ইয়ে করে না, মানে না। এবার আমরা দেখি যে অনার্সের আসছে যেখানে বার্নিয়াল থিওরি, এখান থেকে কি আসবে? বার্নিয়াল থিওরিটা আমাদের মুখস্থ করতে হবে যে তরল ধারা প্রবাহ, এই যে ধারা রেখার ক্ষেত্রে যেখানে ছিল দুই ধরনের শান্ত অশান্ত, শান্ত ধারার ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে তরলের প্রতি একক এই যে বিভব শক্তি, প্রতি একক বিভব শক্তি মানে বিভব শক্তি, গতি শক্তি, চাপ শক্তি, হ্যাঁ, চাপ শক্তি বা উচ্চতা শক্তি বলা যায়। চাপ মানে উচ্চতা, পি ইজিক্যাল টু এইচ রো জি। এই তিনটে শক্তির ফিজিক্যাল চাপ শক্তি, উচ্চ শক্তি বলা যায়। সমষ্টি ধ্রুবক হলো বার্নিয়াল থিওরিতে এরকম একটা, যে এর ভিতর ধ্রুবক যাবে, এদিক দিয়ে বের হয়ে যাবে, এর এর চাপ পি টু, এর ভি টু, এ টু, এগুলো হলে এই যে আমাদের এখান থেকে যে এটা হলো আমরা ধরি এখান থেকে এইচ ওয়ান, এটা হলো এইচ টু, এগুলো মিলে আমাদের এই যে প্রথম ক্ষেত্রে এটা সমান, এখানে যদি আমরা এম দিয়ে গুণ, আচ্ছা এখানে এটা বুঝতে হবে, এই যে এম দিয়ে কিন্তু গুণ করা আছে, এটা হচ্ছে আমাদের বিভব শক্তি। এই যে এটার ক্ষেত্রে এম জি এইচ টু, আর গতি শক্তি হাফ এম ভি স্কয়ার, চাপ শক্তি হলো পি এম পি টু বাই রো, এটা কিন্তু রো আসলে বোঝা যাচ্ছে রো। চাপ শক্তি বলতে চাপ ইকুয়াল টু বল গুণন ত্বরণ, অর্থাৎ চাপ গুণন ক্ষেত্রফল গুণন ত্বরণ। এই যে বল গুণন ত্বরণ হয়, চাপ গুণন ত্বরণ, অর্থাৎ চাপ গুণন আয়তন হয়। আবার আয়তন ইকুয়াল টু ভর বাই ঘনত্ব, এভাবে এই জিনিসটা হলো চাপ শক্তি বলা হয়। তার মানে আমাদের মনে রাখবো যে বার্নিয়াল থিওরি হলো চাপ, গতি শক্তি এবং উচ্চতা শক্তি ধ্রুবক হয়, বা এটাকে আমরা চাপও বলতে পারি, উচ্চতা শক্তি বলা যায় বা চাপও বলা যায়। চাপ উচ্চতা শক্তি কিন্তু একই, পি ইজিক্যাল টু এইচ টু এর মতো মানে। তাহলে এটা এটা কার ক্ষেত্রে? আদর্শ তরল পদার্থ নলাকৃতি প্রবাহের ক্ষেত্রে, মানে সমান্তরাল প্রবাহের ক্ষেত্রে, এবং ঘর্ষণহীন হবে, অসান্দ্র বাধাহীন হতে হবে, ধ্রুবক হবে। তাহলে এই বার্নিয়াল থিওরিটা আসলে আমরা পড়ে কি শিখলাম? এটা বিমানের ডানা নকশার জন্য ব্যবহার করা হয়। কারণ কি, বায়ু যত উপরে উপরে দ্রুত বায়ু প্রবাহ, নিচে বেশি চাপ, এবং তাহলে যখন বায়ু যখন যখন ফ্লো হয় এই যে একটা নলের এর ভিতর দিয়ে, এরকম একটা নলের ভিতর দিয়ে, তখন এর নিচে বাষ্পর চাপ কম হয়, নিচে বাষ্প চাপ বেশি হয়, মানে নিচের বায়ু চাপ বেশি হবে এবং উপরে কম হবে। এই যে উপরে যদি কম হয় তাহলে কিন্তু যে কোনো একটা জিনিস, আমরা নিচে চাপ বেশি হয়, উপরে যদি কম হয় তাহলে কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠবে, এভাবে বিমান চলাচল উপরে ওঠে। বিমানের পাখাগুলো এমন ভাবে ডিজাইন করা হয় যে নিচে বায়ুর চাপ বেশি, উপরে বায়ুর চাপ কম, উপরে ওঠে। তারপরে পারফিউম বোতল, মুখ খুললে বাতাসে কি হবে? মুখে দ্রুত বাতাস টানে। এই যে স্প্রে বা পারফিউম ক্ষেত্রে নিচে থেকে ও তরল কিন্তু উপরে ওঠে, ওই যে স্প্রে ক্ষেত্রে ওঠে, এগুলোর কিন্তু ব্যবহার আছে। তারপর নদীর বাঁকে ক্ষয়, নদীর বাঁকে কিন্তু কি থাকে? তরলের গতি বেশি থাকে, তার মানে কি, যেখানে গতি বেশি সেখানে চাপ কম, পার ক্ষয় হয় বেশি। মনে রাখা হবে যে যেখানে গতি কম হবে, মানে গতি বেশি হবে, সেখানে কিন্তু চাপ কম হবে, মানে দ্রুত যাবে। তাহলে বার্নিয়ালের সূত্র প্রযোজ্য কখন হবে? স্থির ক্ষেত্রে, মানে স্থিতিশীল ক্ষেত্রে, স্থিতিশীল প্রবাহ মানে স্থির প্রবাহ, মানে স্থির মানে থেমে থাকবে না প্রবাহ, যেহেতু শান্তভাবে প্রবাহ হবে, সরল সোজা প্রবাহ হবে, কোনো সমস্যা হবে না, মানে ভিন্ন দিকে প্রবাহ হবে, শান্ত প্রবাহ আর কি। তরল অসংখ্য মানে সংকোচন হবে না, এবং প্রবাহ ঘর্ষণহীন হবে, এবং ধারা স্রোত রেখা বরাবর সমান্তরালে যাবে। আচ্ছা, আমরা এই সূত্র মনে রাখার সংক্ষিপ্ত করে, চাপ, উচ্চতা, গতি ইজিক্যাল টু ধ্রুবক। সতর্কতা, যে এটা কিন্তু গ্লাসিন বা তেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ এক্ষেত্রে ঘর্ষণের শক্তি অপেক্ষা করা যায় না, তেলের ক্ষেত্রে বা এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। এটা আমরা জানলাম। এইটুকু, এটা ছিল অনার্সের লেভেল। আরেকটু আছে অনার্সের লেভেলের কিছু,
এগুলো পয়সলের ইকুয়েশন আছে, যে পয়সলের সমীকরণটা কি, এরকম একটা ছিল আমরা নল দিয়ে এই যে এর ভিতর দিয়ে বাহু প্রবাহ হবে অ্যাক্সিস দিয়ে, আমরা বিভিন্ন এই যে স্তর আছে স্তর বিবেচনা করে আমরা সমীকরণ প্রতিষ্ঠা করি হলো যে এখান থেকে এই পয়সনের সমীকরণ থেকে আমরা বের করি এরকম একটা এই যে সমীকরণ, কিউ সমান এটা কিউ বা এই যে এখানে কিউ বা ভি সমান এটা প্রমাণ করা যায়। তাহলে কি পয়সনের সমীকরণ যে এটি তরল সান্দ্র সৌর নলের মধ্যে দিয়ে প্রবাহিত হলে একক সময়ে আয়তন, আসলে এখান থেকে প্রশ্ন হলো এই জিনিসটা, এই যেটা যে নলের প্রতি সেকেন্ডে আয়তন, এটা কিন্তু প্রতি সেকেন্ডে আয়তন, এর একক তাহলে কি হবে, একক হবে এই যে মিটার কিউব পার সেকেন্ড। এই যেটা হলো কিন্তু বেগ না, আমরা হলো আয়তন, কতটুকু পানি বা তরল পদার্থ প্রবাহিত হবে প্রতি সেকেন্ডে, তার মানে মিটার কিউব বাই সেকেন্ড এটা। আর পি হলো এই যে স্তর আমরা বিবেচনা করেছিলাম, এর ভিতরে বিভিন্ন স্তরে চাপের পার্থক্য, এক স্তর থেকে এর ভিতরে যে তরল পদার্থ বা গ্যাস যাবে এক স্তর থেকে আলাদা চাপের পার্থক্য, এটা জানালে হলো এই দুই নলের চাপের পার্থক্য, এই যে নলে দুইটা স্তরের বা দু প্রান্তে চাপের পার্থক্য, মানে এক এই যে এরকম একটা ইয়া ছিল যে এই এখান থেকে এইটুকু চাপের পার্থক্য, এটা হলো ডেল্টা পি ইজিক্যাল টু এই যে পি ওয়ান বিয়োগ পি টু, এটা গেল। তারপরে হলো যে আর হচ্ছে নলের ব্যাসার্ধ, দেখে এখানে কিন্তু মনে রাখা লাগবে। আচ্ছা, এখানে যে ইটাটা নিয়ে আসছে আয়তন ওখানে নিয়ে গেছে, এই যে এখানে এক্সটেন্স, এখানে মনে রাখা লাগবে যে এইখানে যে আমরা প্রবাহের হার আমরা বললাম কিউ, সেটা কিন্তু আর এর এই যে আর এর আরটা গুরুত্বপূর্ণ, কারণ আর এর পাওয়ার 4 এর সমানুপাতিক, এজন্য আর এর সামান্য পরিবর্তনের ফলে এই যে প্রতি সেকেন্ডে তরল বা গ্যাসের এই যে প্রতি সেকেন্ডে নলে যে আহ, তরল পদার্থ যে প্রবাহিত হবে সেটার হলো সমানুপাতিক 4 এর সঙ্গে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। আর সান্দ্রতা গণনা করা হলো ব্যস্তানুপাতিক, আর দৈর্ঘ্যের হলো ব্যস্তানুপাতিক, আর চাপের হলো সমানুপাতিক। এই যে একটু আমরা দেখি যে পয়সনের সমীকরণটা কি ধরছি, এই যে বিসি একটি সুষম নল আমরা বিবেচনা করছি, নলের প্রান্ত পার্থক্য হলো পি ধরা হয়েছে এবং দুইটা স্তর বিবেচনা করে আমরা সমীকরণটা প্রতিষ্ঠা করা হয়েছে। আর ব্যাসার্ধ তরলের আমরা এটা জাস্ট, তাহলে এটা হলো তরল প্রবাহের জন্য যে তরল পদার্থের ক্ষেত্রে শুধু হবে এটা, যে তরল প্রবাহের জন্য পয়সনের যে সমীকরণটা আমরা করছি সেটা হলো এরকম একটা সমীকরণ হবে। এই সমীকরণটা মনে রাখতে হবে এবং এই সমীকরণের যে প্যারামিটার গুলো মনে রাখতে হবে, একক গুলো মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে আর জিনিস পড়তে হবে যে পয়সনের সমীকরণ থেকে এই যে আয়তনে প্রবাহের হার 8⁴ এর সরাসরি সমানুপাতিক, আর ব্যাসার্ধ দ্বিগুণ করলে এর প্রবাহ কিন্তু কত গুণ বেড়ে যাবে, 16 গুণ, কারণ 2⁴ ইজিক্যাল টু 16। আচ্ছা, তার মানে সান্দ্রতা এখানে কি হলো, যে সান্দ্রতা এবং দৈর্ঘ্য যত বেশি হবে প্রবাহ তত কম হবে, কারণ ব্যস্তানুপাতিক। এই যে এখানে আমরা দেখলাম ব্যস্তানুপাতিক, এই যে এখানে হলো ব্যস্তানুপাতিক, এই দুটো হলো কম হবে। প্রবাহের হার এটা হচ্ছে সত্রায়নিত বলতে শান্ত প্রবাহের ক্ষেত্রে প্রযোজ্য, বিক্ষিপ্ত প্রবাহ বা টার্বুলেন্স ফ্লোর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। প্রয়োগ রক্তনালীতে প্রবাহ বিশ্লেষণের জন্য এটা প্রয়োগ করা হয়। কাঁচের টিউব দিয়ে তরল প্রবাহে পরিমাপ করতে ব্যবহার করা হয়। ধমনির সংকোচন বিশ্লেষণ করতে ব্যাসার্ধ কমলে প্রবাহ এই যে অনেক কমে যায়, সেটাও আমরা স্টাডি করা হয় এখানে। এই সমীকরণ অবশ্যই তরল হতে হবে, তরল শান্ত হতে হবে, শান্ত প্রবাহ হতে হবে, নল দীর্ঘ হতে হবে, সরু হতে হবে, প্রবাহ স্থির হতে হবে, এক্ষেত্রে এগুলো প্রয়োগ করা যায়। এগুলো পড়ার পরে এগুলো এসএসসি লেভেলে কিছু আছে, এই যে আমরা বলতে পারি যে গ্যাসের সান্দ্র, এখানে আমরা এমসিকিউ আমরা দিয়েছি আমি পিডিএফ এ, যে সান্দ্রতা গুণাঙ্ক কি হবে, বর্গমূলের সমানুপাতিক, কারণ হলো আমরা দেখলাম এই যে বর্গমূলের সমানুপাতিক, এই যে বর্গমূলের সমানুপাতিক। মধুর অন্যতম কি দেখো, মধু অন্যতম ধর্ম হচ্ছে সান্দ্রতা বা পৃষ্ঠটান, কিন্তু মধুর একটা অন্যতম ধর্ম, এটা একটা ইয়ের প্রশ্ন, মানে মধুর অন্যতম ধর্ম হচ্ছে কিন্তু পৃষ্ঠটান, মধুর হচ্ছে এক্ষেত্রে কিন্তু পৃষ্ঠটান হবে বা সান্দ্রতা, দুটোই হচ্ছে ধর্ম আর কি। প্রান্ত বেগের এগুলো আমরা জানি। তারপরে আমরা এগুলো দেওয়া হয়েছে, এই যে লাস্টে একটু পার্থক্য কতগুলো সংজ্ঞা দেওয়া হয়েছে বোঝার জন্য।
প্রান্ত বেগ, এই যে প্রান্ত বেগের একক কিন্তু মিটার পার সেকেন্ড, এটা অনেকে ভুল করে। বৃষ্টি ফোঁটা পতনের সময় প্রান্ত বেগ পায় কেন? কারণ বায়ু প্রতিরোধী বলের কারণে কিন্তু এই ঘটনা ঘটে। এগুলো কিছু দেওয়া আছে। ইস্টকের সূত্র দেওয়া, সমপ্রবাহ আমরা দেখলাম, প্রবাহ, অস্থির প্রবাহ, সমরেখা প্রবাহ, এগুলো একটু সংজ্ঞা দেওয়া আছে। তারপরে আমি এমসিকিউ দেওয়া আছে, তরল এবং গ্যাসের ক্ষেত্রে উভয় ধর্ম বৈশিষ্ট্য কিন্তু সান্দ্রতা। সান্দ্রতার ক্ষেত্রে তরল এবং গ্যাসের উভয়ের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। তারপর সান্দ্রতা কিসের সাথে তুলনা করে? সান্দ্রতা কিন্তু এক ধরনের ঘর্ষণ বলা যায়। সান্দ্রতার বৈশিষ্ট্য হলো তরল এবং গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। এগুলো কিছু এমসিকিউ দেওয়া আছে। দেন সান্দ্রতা কিসের উপর নির্ভর করে? সান্দ্রতা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে এবং পদার্থের ভর অথবা ঘনত্বের উপর নির্ভর করে। ঘনত্ব বেশি হলে সান্দ্রতা বেশি হবে। কোনটি সান্দ্রতা সবচেয়ে বেশি? এটা অবশ্যই দেখা যায় মধুর হবে সান্দ্রতা বেশি। আর সান্দ্রতার এসআই একক কি? এই যে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, যেটা আমি এটা আলোচনা করলাম সেটাই আর কি এমসিকিউ আকারে এখানে সাজানো হয়েছে। সান্দ্রতা কোন ধরনের বলের কারণে হয়? অভ্যন্তরীণ সংঘর্ষ বলের কারণে হয়। এগুলো দেওয়া হয়েছে। এই যে ভিস্কোমিটার, মনে রাখো ভিস্কোমিটার যন্ত্রের সাহায্যে তরল পদার্থের সান্দ্রতা ব্যবহার করা হয়। সান্দ্রতা প্রবাহের কোন দিকে হয়? তরল পদার্থের সমান্তরাল দিকে প্রবাহ হয়। কোনটির সান্দ্রতা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কমে যায়? জল, এগুলো সবারই একই, কারণ তরল পদার্থের ক্ষেত্রে সান্দ্রতা কমে। এই যে আমাদের এখানে বায়নাল উপপাদ্য মূলত কিসের উপর প্রতিষ্ঠিত? বায়নাল উপপাদ্য কিন্তু ছিল শক্তি নিয়ে কথা ছিল, কারণ তিনটে শক্তি, চাপ শক্তি, উচ্চতা শক্তি ছিল, গতি শক্তি ছিল, বিভব শক্তি ছিল, এগুলো সবগুলো সমষ্টি মানে সংরক্ষণশীল শক্তি। বায়নালের নিচে যে ধরে যায় যে চাপ, গতি শক্তি, উচ্চতা কি থাকে? ধ্রুবক, তার মানে শক্তি সংরক্ষণ। বায়নাল কিসের ক্ষেত্রে প্রযোজ্য? স্থির এবং ঘর্ষণহীনের ক্ষেত্রে প্রযোজ্য। পাইপের সরু অংশে তরলের বেগ কম হয়, সরু অংশের বেগ বেশি হয়, চাপ, এই যে বেগ কি হবে? বেশি হবে, চাপ কম হবে। এই যে বেগ বেশি হবে, চাপ কম হবে। বায়নাল উপপাদ্য কোন যন্ত্রের সাহায্যে? কার্বিউরেটর যন্ত্রের সাহায্যে কিন্তু বায়নাল উপপাদ্য কোন যন্ত্রের পদ্ধতি ব্যবহার করা হয়? কোন যন্ত্রের পদ্ধতি ব্যবহার? কার্বিউরেটর ব্যবহার করা হয়। এই যে পয়সা কোন ক্ষেত্রে প্রবাহ? শান্ত ক্ষেত্রে প্রবাহ। পঁয়তাল্লিশ সমীকরণে নিচে কোনটি লক্ষ্য করা যায়? নলের ব্যাসার্ধের উপর কিন্তু, কারণ ব্যাসার্ধ হলো 4 এর ব্যস্তানুপাতিক। এই যে পয়সন সমীকরণ যে আমরা কিউ বা ভি ব্যবহার করি, সূত্রটা কি? পি, এই যে পি বা ডেল্টা পিও থাকতে পারে, পাই আর টু দি পাওয়ার 4। এটা পয়সন সমীকরণ এন কি দ্বারা প্রকাশ করা হয়? এটা হলো তলের সান্দ্রতা প্রকাশ করা হয়। পয়সনের সূত্রের সাহায্যে প্রবাহী কিসের উপর বিপরীতভাবে নির্ভরশীল? বিপরীতভাবে নির্ভরশীল হলো এই যে দৈর্ঘ্য, কারণ নিচে ছিল কি? এই যে কিউ বা পি ইজিক্যাল টু ছিল নিচে 8, এই যে সান্দ্রতা গুণাঙ্ক, আর এল ছিল উপরে ছিল পাই, এই যে পি পাই আর টু দি পাওয়ার 4। কোন সূত্রে রাশির সম্পর্ক স্থাপন করা হয়? নিউটনের সান্দ্রতার মূল সূত্রে কোন রাশির সম্পর্ক স্থাপন করা হয়? সান্দ্রতা বল এবং বেগ গ্রেডিয়েন্টের সমীকরণ, এটা আমরা সূত্র থেকে জানি। আর নিউটনের সূত্র হচ্ছে এফ নির্ণয়, এফ নির্ণয়ের সূত্র যেটা আর কি, এই যে এফ, এটা থেকে এর বেগ গ্রেডিয়েন্ট বলা হয় একে। তারপর নিউটনের ফ্লুইড কোনটি? এটা কিন্তু নিউটনের ফ্লুইড হলো পানি, কারণ এটা নিউটনের সূত্র মেনে চলে, সান্দ্রতা যে নিউটনের সূত্র সেটা মেনে চলে। আর এই ডিভি বা ডিওয়াই দ্বারা প্রকাশ করে বেগ গ্রেডিয়েন্ট। কিন্তু নন ফ্লুইড কোনটি? মধু, কারণ ফ্লুইড হচ্ছে কেরোসিন, এগুলো হলো নিউটনের সূত্র মেনে চলে। এই যে এখানে হলো পয়সন এর কিউ এর একক কি? কারণ আমরা বলছিলাম এটা আয়তন, আয়তন পার সেকেন্ড। আমি মোটামুটি 20টির মতো ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমাদের এই কোর্সের মূল্য হলো কোর্স ফি 500 টাকা, টোটাল 500 টাকা, 20টি ক্লাস এবং এক্সাম হবে 40 থেকে 45টা বা 50টা, সর্বোচ্চ 45 থেকে 50টা হবে এক্সাম। যারা ভর্তি হবেন তারা যোগাযোগ করতে পারেন এবং ক্লাস হবে মোটামুটি 20টা ক্লাস মধ্যে পুরো কোর্সটা শেষ করে দেওয়া হবে। তবে যেগুলো ইজি সেগুলো তেমন আলোচনা করা হবে না, যেগুলো সাধারণত অনার্স লেভেল সেগুলো আমি এরকম প্রতিটা পিডিএফ দেওয়া হবে। এই পিডিএফ গুলো পড়লে আশা করি 80 থেকে 90% ইনশাআল্লাহ কমন পাওয়া যাবে, এবং অন্যগুলো হয়তোবা 8-20% যেগুলো কমন সেগুলো সরাসরি পাওয়া যাবে না। তো এইগুলো পড়লে মোটামুটি একটা ভালো একটা প্রিপারেশন পাওয়া যাবে। এর পাশাপাশি যদি আমরা ইন্টারমিডিয়েটে বই পড়ি, পড়ার কোনো বিকল্প নেই,
আশা করা যায় যে ইন্টারমিডিয়েট বই পড়লে এগুলো সবগুলো মোটামুটি কোর্সটা কমপ্লিট হবে। সময় যেহেতু কম, বুদ্ধিমানের কাজ হলো অল্প সময়ের মধ্যে পড়াশোনা কমপ্লিট করা। তাহলে আমার এই কোর্সে পূর্ণাঙ্গ 100 মার্কের প্রস্তুতি সম্পন্ন হবে। হ্যাঁ, এবং ভর্তি ফি 500 টাকা। এক্সাম এবং ডেমো, এক্সামের ডেমো অথবা এটা তো ক্লাসের ডেমো দিলামই। আর এক্সামের ডেমো আর পিডিএফ এর যদি ডেমো দেখতে চান তাহলে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন, এবং আমি আশা করি অল্প দিনের ভিতরে আমি পূর্ণাঙ্গ একটা নোটবুক বের করতে পারবো বিশেষ এর জন্য। সেটা আশা করি কুরিয়ারকে দেওয়ার জন্য চেষ্টা করব। দেখি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি বের করা যায় তত তাড়াতাড়ি আপনাদের জানানো হবে। তুমি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।